আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের আমার আজকের এই বিশেষ পর্বে। আজকে যেমনটি দেখছেন টাইটেলে, ইরানের নতুন স্ট্র্যাটেজি এবং মার্কিন যুক্তরাষ্ট্র আতঙ্কিত। তাই যুদ্ধ থেমে গেছে বা থেমে যাচ্ছে ভাববার কোনোই কারণ নেই। যুদ্ধ নতুন রূপে নতুন উদ্যমে চলবে এবং মাঝে মাঝে যুদ্ধ খুব তুঙ্গে উঠবে, আবার মাঝে মাঝে একটা লো ইন্টেন্সিটি একটা ওয়ারফেয়ার বা কনফ্লিক্ট হিসাবে মনে হবে যে যুদ্ধ থেমে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা ভিয়েতনামের ব্যাপারে হয়েছিল। সেই ভিয়েতনামের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল প্রায় 11 বছর। তো আপনারা মনে করবেন না যে 6 মাসের ভেতরেই যুদ্ধ শেষ হয়ে গেল বা শেষ হয়ে যাবে, এটা ভাববার কোনো কারণ নেই। ইরানও যুদ্ধ বন্ধ করতে চায় না, মার্কিন যুক্তরাষ্ট্রও চায় না। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে বহু আগে উইথড্র করে চলে যেত। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যুদ্ধ না করার জন্য আসেনি, যুদ্ধ করার জন্য এসছে। যুদ্ধ করলেই মানে যেটাকে বলে অনেক লাভ, মজ্জাহি মজ্জা, অনেক প্রফিট। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরও প্ররোচনা আছে যুদ্ধ থেকে সরে যাবে না। তাই আপনারা কেউ একেবারে খুবই মানে আরাম আয়েসে বসে যে পান খাবেন আর গল্প করবেন, সেটা হবে না। যুদ্ধ চলবে। তো আমি ইরানের দিকে আসার আগে আমি প্রথমেই তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলামকে প্রেসিডেন্ট বানানোর জন্য, মানে দল থেকে নমিনেশন দিয়ে তাকে নির্বাচিত করার জন্য আমি ধন্যবাদ জানাই। তিনি যে ডক্টর ইউনূসকে বেছে নেননি, এই জন্য আমি তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। কেন পারবো না তার সংক্ষিপ্ত একটাই উত্তর আপনারা জানেন। কোনো ভালো মানুষ গত 50 বছরে শান্তিতে নোবেল পুরস্কার পায়নি। তবে মির্জা ফখরুল ইসলাম সম্বন্ধে আমার একটা রিজার্ভেশন হচ্ছে, তিনি একটু দুর্বল চিত্তের ভালো মানুষ, ডিসিশন নিতে ভয় পান এবং 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 ডিসিশন নিতে পারেন না। সেটা যেন না হয় ভবিষ্যতে যদি কোনো রকম সংকটে পড়ে বাংলাদেশ, সেজন্য আমি মনে করি মির্জা সাহেবের একটু সুকৌশলে ওই প্রস্তুতি নিতে হবে যে তিনি সাহস দেখাবেন এবং শেষ মুহূর্তে, যেমন আব্দুর রহমান বিশ্বাস, ওই যে জেনারেল কি নাম ছিল, কু করতে চেয়েছিল 1995-এ, সেটা যেভাবে থামিয়েছিলেন, ঠিক সেইভাবে মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলে আমি আশা করি, এবং সেটাই হচ্ছে কাম্য। আর আমি তারেক রহমান সাহেবকে আবার স্মরণ করিয়ে দেই, ওসি প্রদীপের ফাঁসি এখনো হয়নি, এবং যাদের যাদের আদেশ হয়ে গেছে, রায় হয়ে গেছে, তাদের ওটা ইমপ্লিমেন্ট করার জন্য এটা যত তাড়াতাড়ি সম্ভব যারা সাজাপ্রাপ্ত অপরাধীদের সাজা কার্যকর করা হোক, এবং যে মামলাগুলো ঝুলছে সে মামলাগুলোর একটা সিদ্ধান্ত আসার ব্যাপারে আদালতকে যেন চাপ দেয়া হয়। তো আমি আমার আলোচনার বিষয়ে চলে আসছি। 2026 সালের আগস্ট মাস, এখন 13 তারিখ, ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ থেমে নেই, শুধু রূপ বদলেছে। এটাই হচ্ছে আজকের মূল বক্তব্য। সরাসরি বড় আক্রমণ করেছে, তবে ইরানপন্থী হুথিরা বাবল মানদেবে জাহাজ ডুবিয়ে দিচ্ছে। গতকাল একটা জাহাজ ডুবিয়ে তারা 4 জন নাবিক সেখানে নিহত হয়েছে। সুতরাং এটা প্রথম ক্যাজুয়ালিটি এবং এটা চলতে থাকবে। ইরান বাবল মান্দাব এবং হরমুজ নিয়ন্ত্রণে রেখেছে এবং রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্র একটা জাহাজে হামলা করেছে যারা ইরানের বন্দরে ভিড়ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এমবার্গো দিয়ে রেখেছে ইরানের বিরুদ্ধে, ইরান থেকে কোনো জাহাজ বেরোবে না, আসবে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ বন্ধ হোক এটা চায় না, এবং তারা ইচ্ছা করলেই যুদ্ধ বন্ধ করতে পারবে না। তবে ডোনাল্ড ট্রাম্প যে ভয় পেয়েছে এর প্রমাণ জুলাই মাসে তিনি যখন তুরস্কে গেলেন নেটোর সামিট থেকে আবার ফেরার পথে তার গোয়েন্দারা খবর দিল যে ইরান তার এয়ারফোর্স 1 যে বিমান প্রেসিডেন্টের, সেই বিমানে হামলা করতে পারে।
তিনি তাই অন্য একটা বিমানে করে তুরস্ক থেকে পালিয়ে চলে গেলেন আমেরিকা, এবং সেই প্রেসিডেন্টের জন্য নির্ধারিত এয়ারফোর্স ওয়ান বিমানে গেলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাংবাদিক বৃন্দ। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ক্রিটিসিজম হয়েছে যে প্রেসিডেন্টের জীবনই শুধু মূল্যবান, অন্যদের জীবন কি মূল্যবান নয়? তার মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বিমানে যাচ্ছেন এটা মনে করে ইরান যদি মিসাইল ছুড়তো তাহলে মার্কো রুবিও সহ আরো বহু লোক মারা যাওয়ার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল। যাই হোক, মোদ্দা কথা, মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পেয়েছে, ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়েছে। এখন যুদ্ধের নতুন রূপ যেটা আমরা দেখছি, আজকে আমরা বিশ্লেষণ করব ইরানের ৩ জন শীর্ষস্থানীয় নেতার সাম্প্রতিক টুইট বার্তা ও বক্তব্য। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তাদের সাম্প্রতিক পোস্টগুলো থেকে কি বার্তা বেরিয়ে আসছে? ইরান কি আসলে আলোচনা চায় নাকি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা? আর আমেরিকার থিয়েটার ডিপ্লোমেসি নিয়ে তেহরানের অভিযোগ কতটা বাস্তব? ইরান কিন্তু অলরেডি বলে দিয়েছে, যে ইরানের রেভলিউশনারি গার্ড বলছে মার্কিন যুক্তরাষ্ট্র যে এতটা দুর্বল সেটা আমরা ভাবতে পারিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পারফরমেন্স তাতে ইরান আরো সাহস সঞ্চার করেছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা থোড়াই কেয়ার করে। তো চলুন শুরু করি। ফেব্রুয়ারির 2026-এ শুরু হয় বড় ধরনের সংঘাত। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেকে নিহত হন। তারপর শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ। জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU সাইন করা হয়। 60 দিনের সময়সীমার স্থায়ী শান্তি চুক্তির কথা বলা হয়, কিন্তু জুলাইয়ের শুরুতেই তা ভেঙে পড়ে। MOU অনুযায়ী কাজ হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্র এটা ভেঙেছে এবং ইরান তার প্রত্যুত্তর দিয়েছে। আমেরিকা অভিযোগ করে ইরান হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ইরান বলে আমেরিকা নিজেই চুক্তি ভেঙেছে। তেল নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা, দক্ষিণ ইরানে হামলা, বেসামরিক এলাকায় আক্রমণ ইত্যাদি ইরান পয়েন্ট আউট করেছে। ফলাফল, হরমুজ প্রণালী কার্যত বন্ধ। বিশ্ব তেল বাজারে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, যদি আপাতত তেলের দাম কিছুটা কমেছে। তবে আমেরিকান ঘাঁটিতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা চলছে, আর ইরানের দক্ষিণ উপকূলে আমেরিকা বারবার স্ট্রাইক করছে। এই পরিস্থিতিতেই 3 নেতার সাম্প্রতিক টুইটগুলো এসেছে। আমি টুইটগুলো পড়ে শোনাচ্ছি এবং আপনারা বুঝবেন ইরান কোন দিকে যাচ্ছে, যুদ্ধ কোন দিকে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সবচেয়ে স্পষ্ট ভাষায় কথা বলেছেন। 13 আগস্টের টুইটে তিনি লিখেছেন, "The US has long miscalculated due to intelligence failures. Case in point, the war on Iran, now an even bigger miscalculation on the Strait of Hormuz. Worse than fake news is fake intelligence. Be careful. Allah is great, greater than any power on earth. In Allah we trust." মানে মার্কিন যুক্তরাষ্ট্র আবার মিসক্যালকুলেট করেছে, তাদের ইন্টেলিজেন্স ফেল করছে, ফলে তারা এখন বড় বড় মিসক্যালকুলেশনে যাচ্ছে এবং স্টেট অফ হরমুজে তারা আক্রমণ করছে। এটা ফেক নিউজের চাইতেও খারাপ খবর যে ফেক ইন্টেলিজেন্স, আমেরিকা এখন ফেক ইন্টেলিজেন্সের উপর নির্ভর করছে। যেমন ডোনাল্ড ট্রাম্পের প্লেনে ইরান হামলা করবে, সেই ফেক ইন্টেলিজেন্সের জন্য ট্রাম্প পালিয়ে চলে গেলেন আমেরিকা। আল্লাহ মহান এবং আমরা আল্লাহ ছাড়া আর কাউকে তোয়াক্কা করি না। এখানে দুটো বার্তা পরিষ্কার। এক, আমেরিকার গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তিক্ত মন্তব্য। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীকে ইরান এখনো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ পোস্টে আরাগচি ফ্রান্সকে আক্রমণ করেছেন, যে ফ্রান্স এখানে একটা দ্বিমুখী রোল প্লে করছে। Countries like France should stop lecturing the world about human rights.
ফ্রান্সের মতো দেশের এখন মানবাধিকার নিয়ে লেকচার দেয়া বন্ধ করা উচিত। Your backing of Israel's genocide in Gaza and aggression against Iran has destroyed whatever moral high ground you imagined you had. তোমাদের গাজায় ইসরায়েলি হামলার সমর্থন করা এবং ইসরায়েলের এবং আমেরিকার ইরানের বিরুদ্ধে হামলা এবং আগ্রেশনের বিরুদ্ধে তোমরা যে স্ট্যান্ডার্ড দেখিয়েছো, তাতে তোমাদের মরাল গ্রাউন্ড, তোমরা যেখানে উপরে বসে বলছো আমরা মানবাধিকারের রক্ষার ব্যাপারে খুবই উদ্বিগ্ন, সে কথার আর এখন কোনো দাম নেই। তোমাদের ওই কথা বলার অধিকার শেষ হয়ে গেছে। কঠোর বার্তা ইরানের প্রতি। এবং 7ই আগস্টের পোস্টে আরাকচি বলেন, ইরানস powerful armed forces have shown their readiness, capability and might in face of the world's most expensive military. মানে ইরানের শক্তিশালী সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা দেখিয়ে দিয়েছে বিশ্বকে যে তারা প্রস্তুত এবং তারা যোগ্য, তাদের যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং তারা পৃথিবীর সবচাইতে মূল্যবান, সবচাইতে এক্সপেন্সিভ, মানে আমেরিকা তো $1 ট্রিলিয়ন খরচ করে ডিফেন্সে। বড় বড় 8-10টা দেশের মিলিটারি বাজেটের চেয়ে আমেরিকার বাজেট বেশি। এত বড় একটা এক্সপেন্সিভ মিলিটারি মেশিন তারা কিছু করতে পারছে না। when Muslims stand together we can face every challenge. মুসলমানরা যখন একতাবদ্ধ হয় তারা তখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। এখানে হুমকি। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তুলনামূলকভাবে সংযত কিন্তু কঠোর। 7ই আগস্ট হিরোশিমা নাগাসাকির বার্ষিকীতে রাষ্ট্রপতি পেজেশকিয়ান লিখেছেন, On this anniversary of the US atomic bombings of Hiroshima and Nagasaki, among greatest crimes against humanity, those who reject that horror must also condemn the same mentality in Washington that today threatens to wipe out nation. তিনি ইরানের বর্তমান যে কার্যকলাপ, হিরোশিমা নাগাসাকিতে তারা যে পারমাণবিক অস্ত্র দিয়ে যে সন্ত্রাস শুরু করেছিল তারই স্মৃতি বহন করে এবং মনে করিয়ে দেয় তারা আবার দরকার হলে পৃথিবীর সভ্যতা ধ্বংস করার জন্য প্রস্তুত। আমেরিকাকে একটা বর্বর শক্তি হিসাবে পেজেশকিয়ান অভিহিত করছেন। 2রা আগস্টের পোস্টে পেজেশকিয়ান একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকের কথা বলেছেন, যা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের সম্মতিতে হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল। তিনি বলছেন এই স্মারক ভবিষ্যতের পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দু হবে এবং শত্রুকে চুক্তি মানতে বাধ্য করা হবে। ইরান যে একতাবদ্ধ এবং ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোন এক ব্যক্তি নয়, একটা কাউন্সিল, তারা ইরানের এই যুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণ করে এবং ইরানকে নিয়ন্ত্রণ করে। তাই একজনকে মেরে ফেললে, দুজনকে মেরে ফেললে ব্যক্তির মৃত্যুতে, অপসারণে ইরানের কোনো ক্ষতি হবে না। পেজেশকিয়ান বারবার জনগণের ঐক্য এবং প্রতিরোধের কথা বলছেন। তিনি যুদ্ধকে জনগণের উপরে চাপিয়ে দেওয়া বলে বর্ণনা করেছেন এবং বলছেন ইরানের ভবিষ্যৎ ইরানি জনগণই নির্ধারণ করবে। তার কথা কম, অল্প কথা, কিন্তু আক্রমণাত্মক তা আছে। তিনি আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দেননি, তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই রয়েছেন। এদিকে মোহাম্মদ বাকের কালিবাফ স্পিকার, তিনি কঠোর ভাষায় আবার টুইট করেছেন, তিনি খুবই আক্রমণাত্মক। তিনি সরাসরি আমেরিকাকে থিয়েটার ডিপ্লোমেসি করার অভিযোগ করছেন, নাটক করছে আমেরিকা যুদ্ধ নিয়ে। ম্যাসিভ অ্যাটাক কামিং, ওয়েট, নেভার মাইন্ড, they want to negotiate. That is theater diplomacy on loop. মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিরাট রকম হামলা করবে এবং অপেক্ষা করো, আমরা এমন মার দেব ইরানকে, ইরান চিরকাল মনে রাখবে। এটাকেই কালিবাফ বলছেন থিয়েটার ডিপ্লোমেসি,
নাটক করছে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা, ইউজিং বুলিং অ্যান্ড ব্রোকেন প্রমিসেস অ্যান্ড ফেক নিউজ। এক হচ্ছে বুলি করছে, হুমকি হুমকি দিচ্ছে, আরেকটা হচ্ছে প্রমিস গুলো ভেঙে ফেলছে এবং মিথ্যা নিউজ, ফেক নিউজ দিয়ে আমেরিকা একটা নাটক করে যাচ্ছে। তবে তাদের এই বুলিং মানে আক্রমণাত্মক কথাবার্তা ব্যবহার এবং একটার পর একটা প্রমিস ভেঙে ফেলা, একবার বলছে আমরা এমওইউ চালু করব, আবার এমওইউ বাতিল করে দিচ্ছে, আজকে এক কথা বলছে, বিকালে আরেক কথা বলছে, সকালে আরেক কথা বলছে, এবং মিথ্যা সংবাদ, ফেক নিউজ দিয়ে আমেরিকা তার যুদ্ধের যে থিয়েটার ড্রামা এটা করে যাচ্ছে। Acknowledge the facts and fulfill your commitments. We don't need more theater. তোমাদের প্রমিস গুলো তোমরা তোমাদের রক্ষা করো এবং অ্যাকনলেজ দ্য ফ্যাক্টস, যুদ্ধের ময়দানে তোমরা যে ভালো করছো না এটা অ্যাকনলেজ করো এবং আমাদের সঙ্গে নাটক করা বন্ধ করে দাও। ডোনাল্ড ট্রাম্পের কাছে এত ভদ্রভাবে ভাষায় এত বড় হুমকি দিয়েছেন স্পিকার কালিবা। এটা সরাসরি ট্রাম্প প্রশাসনের দিকে তীর। 30শে জুলাই তিনি দক্ষিণ ইরানের কাসম দ্বীপ সহ বেসামরিক এলাকায় হামলার কথা বলেছেন এবং বলেছেন আমেরিকানরা যুদ্ধক্ষেত্রে চপেটাঘাত খেয়ে বেসামরিক রক্ত দিয়ে প্রতিশোধ দিচ্ছে, কিন্তু তারা এর মূল্য দেবে। তারা যে ইরানের বেসামরিক এলাকায় হামলা করছে এর আমরা প্রতিশোধ নেব। যুদ্ধের সমীকরণ পরিষ্কার, তিনি বলছেন সবাই, নয়তো কেউই না। আমরা তেল না বিক্রি করলে কেউ তেল বিক্রি করতে পারবে না। মানে কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই এরা তেল বিক্রি করতে পারবে না ইরান যদি তেল বিক্রি করতে না পারে। আমাদের নিরাপত্তা না হলে কোনো অবকাঠামো নিরাপদ থাকবে না। হরমুজের নিরাপত্তা আমেরিকার বাহিনী ছাড়াই সম্ভব। আমেরিকা বলছে, ট্রাম্প বলেছে হরমুজ বিলংস টু আস, আমাদের এটা। ইরান সেটা বলছে এটা ইরানের এবং এখানে মাতব্বরি করবে না। তাহলে আমরা যদি তেল রপ্তানি করতে না পারি, আমাদের বন্দরে তুমি এমবার্গো দাও, স্যাংশন দাও, তাহলে এই পার্সিয়ান গালফে হরমুজ উপত্যকায় যত হরমুজ এলাকায় যত দেশ আছে, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই এবং ওইদিকে সৌদি আরব, যদি তারা ওই বাবল মান্দাবে হুতিদের নিয়োগ করে দেয়, তাহলে সৌদি আরবও ওর এক ফোঁটা তেল রপ্তানি করতে পারবে না। এই বাবল মান্দব দিয়ে এশিয়া প্যাসিফিকে তেল পাঠাতে পারবে না। সুতরাং তেলের দাম 2-3 গুণ বেড়ে যাবে এবং ইরান বলছে আমরা সেটা করব, তোমাদের হুমকি দিয়ে আমাদেরকে দমাতে পারবে না। গালিবাফ বারবার বলেছেন যুগ একতরফা চুক্তির শেষ হয়ে গেছে। একতরফা চুক্তি তোমরা চাপিয়ে দেবে আর সবাই সেটা মেনে নেবে, সেই যুগ শেষ হয়ে গেছে। বুলিং করা, অন্যকে মানে হুমকি দেওয়া, হুমকি ধামকির দিন শেষ। হরমুজ শুধু ইরানি ব্যবস্থায় খুলবে, আমেরিকান হুমকিতে নয়। গালিবাফ স্পষ্ট করেছেন ইরানের আমেরিকার উপর জিরো ট্রাস্ট। আমরা তাদের বিশ্বাস করি না। যারা যুদ্ধের জন্য প্রস্তুত শুধু তারাই আমেরিকার সঙ্গে আলোচনা করতে পারে, মানে আমেরিকার যারা অ্যালাইজ। কিন্তু ইরানও যুদ্ধের জন্য প্রস্তুত এবং আমরা আমেরিকাকে কোনো পাত্তা দেই না, ভয় পাই না। 3 জনের টুইট বার্তা একসঙ্গে পড়লে কি দাঁড়ায়? হরমুজ প্রণালী এখন ইরানের প্রধান অস্ত্র, তারা এটাকে খুলতে চায় শুধু নিজেদের শর্তে। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এমওইউ কার্যত স্থগিত। জুন মাসে যে চুক্তি হয়েছিল, ইরান বলে আমেরিকা চুক্তি ভেঙেছে, আমেরিকা বলে ইরান জাহাজে হামলা করেছে। কিন্তু এখন ইরানের বন্দরে যে জাহাজগুলো যাচ্ছে অন্যান্য দেশের, সেখানেও আমেরিকা হেলিকপ্টার দিয়ে বম্বিং করেছে আজকে। আস্থা সংকট গভীর। আমেরিকাও ইরানকে বিশ্বাস করে না, ইরানও আমেরিকাকে বিশ্বাস করে না। আস্থা সংকট হলেই যুদ্ধ তীব্রতর হয়। ল্যাক অফ ট্রাস্ট, জিরো ট্রাস্ট। গালিবাফ বলছেন জিরো ট্রাস্ট, ফেক ইন্টেলিজেন্স তোমাদের, এটাও বলছে গালিবাফ। প্রতিরোধের ভাষা সব খুবই শক্তিশালী, এই ভাষাটা ব্যবহার করেছেন গালিবাফ। এবং সামরিক প্রস্তুতি যে অব্যাহত সেটা উনি নিশ্চিত করলেন।
একই সঙ্গে কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ করা হয়নি। ওমানের মাধ্যমে হরমুজ নিয়ে আলোচনা চলছে বলে খবর আছে। বাস্তবতা হলো উভয় পক্ষই পূর্ণ যুদ্ধ এড়াতে চায়, কিন্তু কেউই পিছু হটতে রাজি নয়। তেলের দাম ৩ অঙ্কের ঘরে যাওয়ার হুমকি, আমেরিকার মিউনিশন স্টক সীমিত হওয়ার খবর এখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করছে, এবং ইরান বলছে তাদের যুদ্ধাস্ত্র তৈরির যে স্পিড, মোমেন্টাম, সেটা আগের থেকেও বেড়ে গেছে। যে পরিমাণ অস্ত্র ইরান হারিয়েছিল যুদ্ধে, সেগুলো পুরো করে তারা এখন যুদ্ধ শুরু হওয়ার আগে ২৮শে ফেব্রুয়ারির আগে যে পরিমাণ অস্ত্র শস্ত্র গোলা বারুদ ইরানের ছিল, তার চাইতে এখন বেশি তাদের হাতে। সুতরাং এ যুদ্ধ শুধু ইরান আমেরিকার যুদ্ধ নয়, এটি তেলের বাজার, বিশ্ব অর্থনীতির এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের যুদ্ধ। আরাকচি, পেজেশকিয়ান ও গালিবাফের সাম্প্রতিক টুইটগুলো থেকে একটা বিষয় পরিষ্কার: তেহরান এখনো মনে করে তারা যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়নি। তারা হরমুজকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আমেরিকাকে চাপে রাখতে চায়। প্রশ্ন হলো, আমেরিকা কি এই চাপ সামলাতে পারবে, নাকি নতুন করে বড় ধরনের সংঘাত অনিবার্য? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা হরমুজ প্রণালীর অর্থনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।